আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসবে না, 10 ঘণ্টা পর অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা। চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়ার নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার, গ্রেফতার এক। সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে 2 বাসের সংঘর্ষের পর আগুন, 4 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের সামনের সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেয়ার দাবিতে বুধবার দিবাগত রাত 1টার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। 10 ঘণ্টা পর আজ বেলা 11টার দিকে তারা সড়ক থেকে সরে যান। বুধবার রাতভর আন্দোলনের পর সকালে সড়কের টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ভোরের দিকে জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ বক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। বিডিআর বিদ্রোহের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আজ বিচার কাজ চলার কথা। তবে রাষ্ট্রপক্ষ বলছে আলিয়া মাদ্রাসা মাঠে বিচার কাজ পরিচালনা সম্ভব নয়। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং সব কারাবন্দীর মুক্তির এক দফা দাবিতে শাহবাগ ব্লকের কর্মসূচি শুরু করবে আন্দোলনকারী সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। ঘটনার সময় পিলখানায় ছিলেন না এমন অনেকেই আসামি করা হয়েছে। কথা মতো সাক্ষ্য না দিলেও আসামি করা হয় অনেককে। শাহবাগ ব্লকের কর্মসূচির পর প্রয়োজনে মার্চ টু কোর্ট কর্মসূচি পালনের কথা আছে তাদের। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, শহীদ মিনারের এখন সর্বশেষ অবস্থা আপনি কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, আপনি যেমনটা জানাচ্ছিলাম এর আগের সংবাদেও, যে শহীদ মিনারে আজকে যে কর্মসূচিটা ছিল, বিক্ষোভ কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচি থেকে দুপুর 1টা থেকে মূলত শাহবাগ অভিমুখী যে পদযাত্রাটা এসেছে, এবং শাহবাগে এই মুহূর্তে আছি। এবং যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, যদি দেখাই যে এখানে কিন্তু অসংখ্য বিডিআর সদস্য যারা ছিলেন, যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যেটা বলছেন যে গত 16 বছরে তাদের উপরে যে নিপীড়ন হয়েছিল গত সরকারের সময়, সেই নিপীড়নের একটি সুষ্ঠু বিচার তারা চাচ্ছে। একইভাবে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার এবং নিরপরাধ যারা আছেন তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, একই সাথে তাদের চাকুরি যেন ফিরিয়ে দেওয়া হয় এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। তো লোপা, এই মুহূর্তে আমি একজন বিডিআর সদস্য এবং এই আন্দোলনের সাথে যিনি সংশ্লিষ্ট তার সাথে একটু কথা বলতে চাই। আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন যে আজকে আপনারা কোন দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন? জি, ধন্যবাদ। আমি এই বিডিআর এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আমরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক চাপ এবং গোয়েন্দা সংস্থার চাপের ভিত্তিতে ছিলাম, যার জন্য আমরা আন্দোলনে আসতে পারি নাই। আপনারা হয়তো জানেন, আমাদের পিলখানায় 25 তারিখ ঘটনা ঘটেছিল। আমি ময়মনসিংহ সেক্টরে ছিলাম। 26 তারিখে ওইখানে নিরাপত্তার জন্য সৈনিকরা হাতিয়ার নেয়। ওই ঘটনার সূত্র ধরে প্রথমে শেখ হাসিনা আমাদের নামে একটা মিথ্যা মামলা করে, যেটা রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলা প্রমাণ করতে না পারে পরবর্তী সময়ে আমাদের নামে বিডিআর বিদ্রোহ মামলা দায়ের করে। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয়, তারা 10 সালে নতুন আইন করে আমাদেরকে পুরাতন ঘটনায় বিচার করে, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি নিজে ব্যক্তিগতভাবে
সীমান্তে বিএসএফ এর সাথে 3টা যুদ্ধ অংশগ্রহণ করেছি এবং এই 18 কোটি মানুষের জন্য আমি কাজ করেছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি দেশের জন্য যুদ্ধ করেছি, অথচ আমাকে বিদ্রোহের তকমা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমরা আমাদের আত্মীয় পরিজন নিয়ে, আমার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারে না, আমার ভাই চাকরি পায় না, আমার ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে, আমরা কোথাও সিভিল চাকরি পাই না। আমরা ভেবেছিলাম এই ছাত্র জনতা সরকার আসার পরে আমাদের বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন, কিন্তু আমরা মর্মাহত হয়েছি। ওনারা স্বাধীন তদন্ত কমিশন করেছে, কিন্তু প্রজ্ঞাপনের বেড়াজালে এই তদন্ত কমিশনকে বেঁধে রেখেছে, যেটা থেকে আমাদের কোনো কিছু পাওয়ার সুযোগ নেই। কিছু করে এই মুহূর্তে আপনাদের দাবিটা কি? এই মুহূর্তে আমাদের দাবি হলো এই স্বাধীন তদন্ত কমিশনের মহাধারা বাতিল করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সুযোগ দিতে হবে। আমাদের নিরপরাধ শেখ হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের যে মিথ্যা মামলাতে আমাদের যাদেরকে সাজা দেওয়া হয়েছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা দীর্ঘদিন ধরে জেলখানায় আছে তাদেরকে মুক্ত করতে হবে। এটা না করা পর্যন্ত আমরা এখানে অবস্থানে থাকবো। লোপা, যেমনটি শুনছিলেন যে তাদের যে সমস্ত দাবি তারা উত্থাপন করলেন, সেই দাবি যদি মানা না হয় তাহলে কিন্তু এই ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ এই আন্দোলনে চলার ফলে কিন্তু ইতিমধ্যে যত সকল ধরনের যানবাহন এখানে চলাচল বন্ধ হয়ে গেছে এবং সাধারণ যাত্রীরা যেটা বলছে তারা একটা দুর্ভোগের মধ্যে দিয়েও তারা যাচ্ছে। তো লোপা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। চট্টগ্রাম আদালতের চুরি হওয়া মামলার নথি 9টি বস্তা ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে কোতোয়ালি থানা পুলিশ একটি ভাঙাড়ির দোকানে গোডাউন থেকে ওই নথিগুলো উদ্ধার করে। আটক করা হয় একজনকে। পুলিশ জানায়, চুরি যাওয়া নথিগুলো ওই ভাঙাড়ির দোকানে কেজি দরে বিক্রি করা হয়। আদালতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। 5 জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের 3য় তলার বারান্দায় প্রায় 2 বছর ধরে রক্ষিত 1911টি মামলার নথি চুরি হয়। এ নিয়ে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া থানায় জিডি করেন। চুরি হওয়া নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক মামলার। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে মারা গেছে নারী ও শিশুসহ 4 জন। বৃহস্পতিবার রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 2টার দিকে রোগী নিয়ে রাজধানীমুখী একটি অ্যাম্বুলেন্স সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এ সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে গাড়ি দুটিতে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে শ্যামলী পরিবহনের আরও একটি বাস ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। এতে অ্যাম্বুলেন্সের 4 আরোহী পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লেগে গেছে, পরে আমরা পেছনের জানলা দিয়ে বের হয়েছি, আমরা লাফ দিয়ে বের হয়েছি। এই ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘন্টা চেষ্টায় 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লিবিয়ার জিম্মি চুয়াডাঙ্গার 37 যুবক বন্দিশালায় নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। আমন্ত্রণ 21 সংবাদে।
ইতালিতে কর্মসংস্থানের কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে রাখা হয়েছে চুয়াডাঙ্গার ৩৭ যুবককে। বন্দিশালায় নির্মম নির্যাতন, ভিডিও কল দিয়ে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। থানায় মামলা করলেও গ্রেফতার হয়নি কেউ, উল্টো বেড়েছে নির্যাতনের মাত্রা। আতিয়ার রহমানের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ভাগ্যের অন্বেষণে ইতালি পাড়ি জমাতে চেয়েছিল গ্রামের ৩৭ যুবক, তবে সেখানে আর যাওয়া হয়নি। লিবিয়ায় কথিত মাফিয়া ডন সাগরের আস্তানায় আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। সেই দৃশ্য পরিবারগুলোকে দেখানো হয় ভিডিও কলে। জিম্মা আছে বলে আমরা ছেলে পিলের জন্য খুব চেষ্টা করছি, কেস কাটা করিস বুঝলে উদ্ধার করার জন্য। ওরা পুনরায় আমাদের হুমকি ধুমকি দেখাচ্ছে, তোরা কেস করছিস কেন। আমার স্বামী দীর্ঘ 1 বছর যাবৎ লিবিয়াতে বন্দি আছে। গত বছরের ফেব্রুয়ারির 13 তারিখে ফ্লাইট হয়েছে। 15 লাখ দিলাম, দেওয়ার পরে ছেলেপিলের গেম ঘরে আবার ফের লোক ঢুকিয়েছে, ঢুকে মাছ ধর করে তাদের কাছে 22 লাখ টাকা চাচ্ছে। এমন লোক আছে 53 লাখ টাকা দিচ্ছে, এভারেজ 15 লাখ 20 লাখ 30 লাখ করে সবাই টাকা দিচ্ছে। আবার এখন নতুন করে টাকা চাই, আবার 22 লাখ টাকা। 2024 সালের 10 জানুয়ারি সাগর ও সহযোগী জিমের সঙ্গে 13 লাখ টাকায় ইতালি যাওয়ার মৌখিক চুক্তি হয়। শুরুতে 1 লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে টিকিট কাটা হয়। পরে 13 ফেব্রুয়ারি প্রথমে দুবাই ও পরে লিবিয়া নিয়ে বন্দী করা হয় তাদের। এরপর হাতানো হয় বাকি 12 লাখ টাকাও। মুক্তিপণের নামে 22 থেকে 55 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বন্দি যুবকদের দেশে ফেরাতে সাগর ও তার সহযোগী জিমসহ জড়িতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। এতে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে। টাকা পয়সা দিচ্ছি, আবার বাইর বন্ধু কাছে টাকা দেওয়ার বন্ধু করছি, আবার মারধর কাছে। এই যে ভুক্তভোগীরা আমরা কেস করেছি, মিডিয়া করেছি, এই কারণে হুমকি দিচ্ছে। 22 লাখ টাকা শিকার খাও না, আমার মারি ফেলবে, আমাকে চারা উঠাবে, আমাকে পঙ্গ করে দেবে। আমার বিটাগার গলায় ছুরি ধরে বলছে টাকা দে, নাই শেষ করে দিলাম। বিটারা এখন বলছে আমার ভিটে বেচো, নাই যা করে আমাদের জীবন বাঁচাও, মা আমাদের জীবন বাঁচাও। আসছি না, আমরা এর আগে গিয়েছিলাম, আমাদের হাত থেকে মারধর করতে গিয়েছে, জীবন মারিয়েছে। এই জন্য আমরা এই ভয়তে আর তার বাড়ি যাচ্ছি না, এই জন্য আমরা আইনি আশ্রয় নিয়েছি। কিছু কিছু লোক কিন্তু জিমের হাতেও দেয়নি টাকা, টাকা হলো ওরা ব্যাংকের মাধ্যমে সাগরের কাছে দিয়েছে। এদিকে অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করেছি। পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সরকারের সাথে যোগাযোগ করে এই ভিকটিমদেরকে উদ্ধার করা সম্ভব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। পাশাপাশি করের আওতামুক্ত 70% ক্ষুদ্র রেস্তোরাঁগুলোকেও নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় 15% ভ্যাট কার্যকর হলে করের বোঝায় ভোক্তা হারাবে রেস্তোরাঁগুলো, সেই সাথে কমে আসবে রাজস্ব আদায়। নির্ধারিত হারে কর পরিশোধের দাবি করে এনবিআরের ভ্যাট ফাঁকির অভিযোগেরও চ্যালেঞ্জ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। ভোক্তা ও রেস্তোরাঁ মালিকদের ওপর বাড়তি বোঝা কমাতে 3% ভ্যাট কার্যকরের দাবি সংগঠনটির। যেখানে আপনার 15% ছিল, তারপরে 7.5% আসছে, তারপর 5% আসছে। 5% আসার পরে কিন্তু আমরা 19% বাড়িয়ে দিয়েছি, এবং 3% যদি আনানো হয় আমরা চাবো যে আপনার 50% আমাদের ট্যাক্স বেড়ে যাবে। আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমরা এরপরে যে মরার উপর খরার ঘা, আমরা বলেছি এই যে স্ট্রিট ফুড কোনো ভ্যাট দিচ্ছে না। আমি যেই তান্দুরি চিকেনটা 150 টাকা বিক্রি করি, সেই একই তান্দুরি চিকেন 100 টাকা যদি পাশের দোকানে বিক্রি করে, যার ভ্যাট নাই, ট্যাক্স নাই, কমপ্লায়েন্স নাই, কিচ্ছু নাই, তাহলে ও কি আমার কাছে আসবে? তাহলে আমার লাভ কি? আমি কিভাবে টিকে থাকবো? শেষ করব উৎসবের খবর দিয়ে। দেশি বিদেশি পর্যটকদের জন্য 26টি জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল। 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবহার্য পোশাক, পণ্য ও খাদ্যাভ্যাস তুলে ধরা হবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস।
তাদের সবারই রয়েছে নিজস্ব কৃষ্টি, কালচার ও ভাষা। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বছর জুড়ে এ জেলায় সমাগম থাকে ভ্রমণ পিপাসু মানুষের। অথচ সময়ের আবর্তে এখানের জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবনযাপন, সংস্কৃতি ও পণ্য প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই হারমোনি উৎসবের। ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী আমাদের তাঁতবস্ত্র পরিদর্শন এবং আমাদের যে প্রকৃতির পূজা লাইভ সরাসরি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবার হতে যাওয়া 3 দিন ব্যাপী এই উৎসব হবে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই 3 দিন ব্যাপী যে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হারমোনি উৎসবের যে আয়োজন করে দিয়েছেন, এই জন্য ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বৈচিত্র্যময় এই আয়োজনে ব্যবহার্য পোশাক, পণ্য ও খাদ্য সামগ্রীর সমন্বয়ে বসবে মেলাও। হারমোনি ফেস্টিভ্যাল হবে, সেখানে 26টি আদিবাসী জনগোষ্ঠী ছাড়াও আরও ট্যুরিজম বোর্ডের এবং ট্যুরিস্ট সংশ্লিষ্ট যারা জড়িত আছেন তারা সেখানে অংশগ্রহণ করবেন। উৎসবে খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, শবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজভল্ব, ভুইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মি, ভূমিজ, বুনারাজি, লোহার, গঞ্জু, কড়া সহ 26টি জনগোষ্ঠী অংশ নিচ্ছে এই উৎসবে। এখানে প্রদর্শনী হবে 39টি। নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য, বিভিন্ন খাবার, এগুলা 42টা স্টলের মাধ্যমে প্রদর্শিত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য বিক্রিও হবে। আলাদা আলাদা জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে, বিশেষ করে চা শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসবে না, 10 ঘন্টা পর অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা। চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার, গ্রেফতার 1। সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে 2 বাসের সংঘর্ষের পর আগুন, 4 জন নিহত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।